আসসালামু আলাইকুম, স্বাগত আজকের জাগো ফুটবলে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। 1,42,000 কোটি টাকায় ইয়ামাল পেদ্রিদের কিনতে চান সৌদি যুবরাজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা মেসিকে নিয়ে ভারতের 100 কোটির ব্যবসা। এনরিকের ভয় সত্যি হলো, ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো কাতারে বসতে যাচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস এর আসর। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ইউরোপীয় ফুটবলে বড় ধরনের আলোড়ন তুলেছে একটি চমকপ্রদ গুঞ্জন। স্পেনের বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে সৌদি আরবের যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস লা লিগার জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে কিনতে আগ্রহী। শোনা যাচ্ছে ঐতিহাসিক এই অধিগ্রহণের জন্য প্রায় 10 বিলিয়ন ইউরো বিনিয়োগের কথা ভাবছেন তিনি, যা বাস্তবায়িত হলে ক্রীড়া ইতিহাসের সব রেকর্ড ভেঙে যাবে। এই সম্ভাব্য আগ্রহের পেছনে রয়েছে বার্সেলোনার দীর্ঘদিনের আর্থিক সংকট। কাতালান ক্লাবটির ঋণের পরিমাণ বর্তমানে 2.5 বিলিয়ন ইউরোরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ফলে সৌদি যুবরাজের প্রস্তাবকে কেউ কেউ দেখছেন স্বর্ণালী উদ্ধার প্যাকেজ হিসেবে, যা এক ঝটকায় ক্লাবের দেনা মুছে দিয়ে আবারও আর্থিকভাবে প্রতিযোগিতায় ফেরার সুযোগ করে দিতে পারে। স্পেনের জনপ্রিয় টিভি শো এল চিরিঙ্গিতোতে সাংবাদিক ফ্রাসোয়া গালার্দোর মন্তব্য থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। তার দাবি, সৌদি যুবরাজ সরাসরি ক্লাবের নিয়ন্ত্রণ নিতে চান এবং সেজন্য বিশাল অঙ্কের এই প্রস্তাব। তবে বাস্তবতা হলো বার্সেলোনাকে কেনা মোটেও সহজ কাজ নয়। ইংল্যান্ডের অনেক ক্লাবের মতো এটি কোনো প্রাইভেট কোম্পানি নয়। বার্সেলোনা পরিচালিত হয় সদস্যদের দ্বারা, যাদের বলা হয় সোসিও। ক্লাবের মালিকানা বা কাঠামোয় বড় কোনো পরিবর্তন আনতে হলে এই সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। ঐতিহ্য ও আত্মপরিচয়ে দৃঢ় এই সোসিওরা অতীতে বিদেশি বিনিয়োগের বিরোধিতাও করেছে। এ কারণে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুরো ক্লাব কেনার বদলে বিকল্প পথ বেছে নিতে পারে সৌদি পক্ষ। সম্ভাব্য একটি মডেল হলো বার্সেলোনার বাণিজ্যিক ও বিনোদনমূলক কার্যক্রম আলাদা করে সেখানে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ বড় অংশীদার হওয়া। এতে ফুটবল দলের মালিকানা সরাসরি বদলাবে না, আবার ক্লাবও পাবে বিপুল অর্থের যোগান। এই আগ্রহ যদি বাস্তবে রূপ নেয়, তাহলে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সৌদি আরবের প্রভাব আরও এক ধাপ এগিয়ে যাবে। নিউক্যাসল ইউনাইটেড অধিগ্রহণ, সৌদি প্রো লিগে তারকা খেলোয়াড়দের আগমন এবং 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার পর এবার ইউরোপের অন্যতম বড় ক্লাবের সাথে যুক্ত হওয়ার গুঞ্জন সেই কৌশলেরই ধারাবাহিকতা। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড বার্সেলোনার সাথে সৌদি সম্পৃক্ততা তৈরি হলে ইউরোপ কেন্দ্রিক ফুটবল ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কত দূর এগোয় এবং আদৌ কি বাস্তব রূপ পায় কিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির ভারত সফর দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। 3 দিনের সফরে মেসিকে ঘিরে দর্শক সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। বিশেষ করে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসির আগমনে ঘটে বিশৃঙ্খলা ও হট্টগোল, যা গোট ইন্ডিয়া ট্যুর নামে পরিচিত এই সফরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। কলকাতায় ভিআইপি এবং সাধারণ দর্শকদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ঝড় ওঠে। একসময় 80 জনের মতো মানুষ মেসির চারপাশ ঘিরে ধরেন, যার ফলে নিরাপত্তার অভাব দেখা দেয়। মেসি অস্বস্তিকর পরিস্থিতির কারণে মাঠে 1 ঘন্টার বদলে মাত্র 22 মিনিট ছিলেন। এই ঘটনাকে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং চুরি হিসেবে আখ্যায়িত করেন। অর্জুন সিং আরও অভিযোগ করেন, মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় 100 কোটি টাকার ব্যবসা হয়েছে, যার মধ্যে রয়েছে পানির বোতলের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত পৌঁছানো। সাধারণ দর্শকদের এই দাম অত্যন্ত অসহনীয় মনে হয়েছে। তিনি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ ইডি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত এই ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। প্রথম দিনেই সল্ট লেক স্টেডিয়ামে ঘটে যায় বিশাল বিশৃঙ্খলা। টিকিট পাওয়া সত্ত্বেও অনেক দর্শক মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন এবং গ্যালারিতে বোতল ছুঁড়ে মারতে থাকেন। গ্যালারির রেলিং এর গেটে তালা ভেঙে জনতা মাঠে ঢুকে পড়ে এবং কিছু সমর্থক আসবাবপত্র নিয়ে বেরিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এই সফরকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিকভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মেসির ভারত সফরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্ন এখন প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। গত পরশু ফিফা চ্যালেঞ্জার কাপ ফাইনালে মিশরের ক্লাব পিরামিডস এফসিকে 2-0 গোলে হারায় ফ্ল্যামেঙ্গো। কাতারের আল রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল জিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি নিশ্চিত করেছে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। আগামী বুধবার শিরোপা জয়ের মঞ্চে ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জিতেই এই প্রতিযোগিতার ফাইনালের টিকিট কাটে ওসমান ডেম্বেলে, আশরাফ হাকিমিরা। ইন্টারকন্টিনেন্টাল কাপের সেমিফাইনালের ভেন্যুতেই শিরোপার লড়াইয়ে ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে পিএসজি। ফাইনালে কিন্তু ফ্ল্যামেঙ্গোকে চাননি পিএসজি কোচ লুইস এনরিকে। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চাইবেন এমন প্রশ্নের উত্তরে ফরাসি ক্লাবটির কোচ ফ্ল্যামেঙ্গো নয় বরং অপেক্ষাকৃত অপরিচিত ক্লাব পিরামিডস এফসিকে বেছে নেন। ইন্টারকন্টিনেন্টাল কাপে ক্রুজ আজুলকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ফ্ল্যামেঙ্গো। এরপর ব্রাজিলিয়ান ক্লাবটি হারায় পিরামিডস এফসিকে। কদিন আগে এনরিকে মজা করেই বলেন, আমি পিরামিডসকে চাইবো যাদের আমি চিনি না, কিন্তু ওরাও নিশ্চয়ই আমাদেরকে হারাতে পারে। তবে আমার পছন্দ ফ্ল্যামেঙ্গো নয়, এটা পরিষ্কার। ফ্ল্যামেঙ্গো সম্প্রতি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতেছে। এবার ব্রাজিলিয়ান সেরে আর শিরোপাও ঘরে তুলেছে তারা। ব্রাজিলিয়ান ক্লাবটির কোচ ফিলিপে লুইস 2024 সালের অক্টোবরে দায়িত্ব নেয়ার পর থেকে 5টি শিরোপা জিতে ফেলেছেন। সব মিলিয়ে দুর্দান্ত ছন্দে আছে ফ্ল্যামেঙ্গো। ফ্ল্যামেঙ্গোর প্রশংসা করতে তাই মোটেও কার্পণ্য করেননি পিএসজি বস। এনরিকে বলেছেন, হ্যাঁ আমরা ওদেরকে দেখেছি, আমরা তাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করিনি, তবে তাদের সম্পর্কে জানি। আমরা তাদের ক্লাব বিশ্বকাপেও দেখেছি। দক্ষ অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে একজন চমৎকার কোচ নিয়ে দারুণ একটি দল তারা। বিপরীতে চলতি মৌসুমে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে পিএসজি। ঘরোয়া লিগে তারা শীর্ষস্থান হারিয়েছে আরসি লসের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে 6 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে ইউরোপ সেরা প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয়বারের মতো কাতারে বসতে যাচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস এর আসর। গত রোববার 14 ডিসেম্বর ফিফা জানিয়েছে আগামী মঙ্গলবার 16 ডিসেম্বর দোহায় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস এর এবারের আয়োজন অনুষ্ঠিত হবে। ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের আগের দিন দোহাতে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হবে। এই ফাইনালে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। দ্য বেস্টের অনুষ্ঠানে 2025 সালের বিশ্বের সেরা পুরুষ ও নারী ফুটবলারদের পাশাপাশি সেরা কোচদেরও সম্মাননা দেয়া হবে। এছাড়াও থাকবে আরো কয়েকটি পুরস্কার। ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী নির্ধারণে 16 মিলিয়নেরও বেশি ভক্ত ভোট দিয়েছেন। বিশেষ করে বিশ্বসেরা পুরুষ খেলোয়াড় ও বিশ্বসেরা নারী খেলোয়াড়দের জন্য বিজয়ী নির্বাচনে সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবছর সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেম্বেলে ও তার মরক্কান সতীর্থ আশরাফ হাকিমি, বার্সেলোনার জুটি রাফিনিয়া ও লামিন ইয়ামাল, লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ এবং রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের নেতা কিলিয়ান এমবাপে। উল্লেখ্য, গত বছরও কাতারেই দ্য বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র 2024 সালের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন, আর বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছিলেন সেরা নারী খেলোয়াড়ের পুরস্কার। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 1,42,000 কোটি টাকায় ইয়ামাল পেদ্রিদের কিনতে চান সৌদি যুবরাজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা মেসিকে নিয়ে ভারতের 100 কোটির ব্যবসা। এনরিকের ভয় সত্যি হলো, ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো কাতারে বসতে যাচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস এর আসর। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।